ইরানে যখন যুদ্ধবিরতি চলছে তখন আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। এটি কি কৌশল নাকি আবারও যুদ্ধের ইঙ্গিত? এ নিয়ে আজকের নির্বাচিত খবরে আছে আমি আবদুল্লাহ হোসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থশঙ্কর সাহা। স্বাগত আপনাকে নির্বাচিত ধন্যবাদ। খবরে। এই যে যুক্তরাষ্ট্রের শত্রুতা শেষ, এই একটা ঘোষণা, আবার নতুন হামলার হুমকি, এটা কি মানে যুক্তরাষ্ট্রের কৌশল নাকি আসন্ন যুদ্ধের ইঙ্গিত? দেখুন, যখন এই যুদ্ধের ৬০ দিনের মেয়াদ পূর্ণ হবে এবং যখন হচ্ছে যে মার্কিন কংগ্রেসে এটার একটা অনুমোদনের বিষয় আছে, যেটা মার্কিন প্রেসিডেন্টকে দেয়া এক খুব গুরুত্বপূর্ণ এবং খুব তাৎপর্যপূর্ণ একটা ক্ষমতা, যেটা কিনা তাকে উনি চাইলে যদি রাষ্ট্র হুমকির সম্মুখীন এরকম একটা অবস্থায় তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন, যুদ্ধ পরিস্থিতিতে যেতে পারেন। তো সেটা যখন শেষ হবে, যখন এই প্রশ্নটা এসছে কংগ্রেসের কাছ থেকে অনুমোদন নেওয়ার, ঠিক তখনই কিন্তু আমরা তার আগে আমরা নতুন করে এই কথাটা পেলাম। এবং পুরো যুদ্ধ প্রক্রিয়া এবং এই যে শুরু হলো, আলিফ, আপনি দেখেন যে সবসময় কিন্তু আমরা একটা ধোঁয়াশার মধ্যে থেকেছি, বিশেষ করে মার্কিন পক্ষের কথা, প্রেসিডেন্ট ট্রাম্পের কথা। তিনি যখন কথা বলেছেন সকালে এবং সন্ধ্যের কথার মধ্যে কিন্তু এক জায়গায় থাকেনি আর কি কখনো। এবং এখন আমরা দেখছি যে যখন একটা প্রথম দফা আলোচনাটা তো ২১ ঘন্টার টানা আলোচনা আমরা দেখলাম, সেটা ব্যর্থভাবে শেষ হলো। পরে যখন আলোচনার জন্য, দ্বিতীয় দফা আলোচনার জন্য এমনকি ইরানের প্রতিনিধি দলও তো গিয়েছিলেন, তাই তো? ইরানের প্রতিনিধি দল গেলেন, কিন্তু সেখানে মার্কিন প্রেসিডেন্ট বললেন যে এই ১৭-১৮ ঘন্টা সময় নষ্ট করে আমাদের যাওয়ার কোনো দরকার নেই, সেটা শুধু সময় নষ্ট। কেনই বা একটা প্রস্তুতি শুরু হলো এবং কেনই বা সেটাকে ভেস্তে গেল, এটা আসলে খুবই মানে একটা জটিল, কি বলবো, যে আপনি যেমন করে বললেন যে প্রশ্নটা এত সহজে উত্তর দেওয়া সম্ভব না, যে এটা কি তার নতুন যুদ্ধের কৌশল। কিন্তু পরিস্থিতি এখন যেটা হচ্ছে, যে একটা মোটামুটি আপাত একটা শান্ত, আমি শান্ত এটাকে বলবও না, কারণ কি, যে যখন থেকে সিসফায়ারটা মোটামুটিভাবে ইমপ্লিমেন্ট করার কথা হলো, যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, কিন্তু আপনি কি বলতে পারেন যে আমরা কখনো দেখেছি পুরোপুরি শান্তি অঞ্চলে ছিল? কখনোই ছিল না। যখন ধরেন এই বিরতির প্রস্তাবটা দেওয়া হয়েছে, মানে দুপক্ষ মেনে নিয়েছে, সেই সময় আমরা দেখলাম ইসরায়েল লেবাননে হামলা করলো, অনেক প্রাণহানি হলো, কয়েকশো মানুষ এর মধ্যেই কিন্তু নিহত হলেন। তারাও পরবর্তীকালে একটা সিসফায়ারে গেছে, কিন্তু সিসফায়ারের মধ্যেই কিন্তু এই যে আপনার শুধু এইটা না, একটা তো গেল হচ্ছে ধরেন লেবাননে হামলার কথা, হয়তো যুক্তরাষ্ট্র এবং ইরান সরাসরি ওইভাবে খুব সরাসরি যুদ্ধের ময়দানে যায়নি, কিন্তু কথার যুদ্ধ কিন্তু এর মধ্যে বন্ধ হয়নি। কথার যুদ্ধ তো বন্ধ হয়নি, তার মধ্যে আবার আপনার হরমুজ প্রণালী থেকে শুরু করে মার্কিন আপনার ইরানের বন্দরে অবরোধ ইত্যাদি নানা রকম ঘোষণা কিন্তু তাদের পক্ষ থেকে এসছে এবং তারা অনেক ক্ষেত্রে কার্যকর করা হয়েছে। ইরান তার হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করেছে, তার পাল্টা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, এইরকম একটা মানে আপাত একটা মানে ঘোষণার মধ্যে থাকলেও হয়তো সরাসরি দুই দেশ যুদ্ধে না জড়ালেও যুদ্ধংদেহী মনোভাব কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা কখনোই দেখিনি, যে তার যে এটা মেনে চলার বা একটা শান্তি অবস্থানে থাকার যে চেষ্টা, সেটা কিন্তু অন্ততপক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং তার মিত্র ইসরায়েলের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি। এই পর্যায়ে এসে যদি আবার ইরানে হামলা করা হয়, তাহলে যে আঞ্চলিক যুদ্ধের যে ঝুঁকি কিংবা আঞ্চলিক সেই ঝুঁকি আসলে অনেক মানে বেশি, কতটা বাড়বে? অনেক বেশি। আপনি জানেন ইরান কিন্তু তার কৌশলগত একটা দিক আপনি যদি শুরু থেকে খেয়াল করেন, তারা কিন্তু ওই তার উপর হামলা হয়েছে, হামলা সে পাল্টা জবাব দিয়েছে, সব ঠিক আছে। আরেকটা যেটা কাজ করেছে, যে যুক্তরাষ্ট্রের যেগুলো মিত্রশক্তি তাকে ঘিরেছিল, সে কিন্তু তাদের গুরুত্বপূর্ণ সেনা স্থাপনাগুলোতেই, মানে সামরিক স্থাপনাগুলোতেই বলতে হবে, সামরিক স্থাপনাগুলোতে কিন্তু টার্গেট করে হামলা করেছে। এবং সিএনএন এখন নিউজটা রেখেওছে, তাদের একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট আছে সিএনএনে, যদি আপনি দেখেন, তারা বলছে যে ওই অঞ্চলে মার্কিন অসংখ্য মানে যতগুলো ছিল অন্তত ১৬টা স্থাপনায় কিন্তু ইরানের হামলা হয়েছে এবং সেগুলো কিন্তু খুব বেশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যেটা আমরা মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তো নানা রকম বাগাড়ম্বরের কথা আমরা শুনেছি, যে আমরা শেষ করে দিয়েছি তার পরমাণু শক্তি, অমক করে দিয়েছি, কিন্তু সেখানে তার যে স্থাপনা সেগুলো কিন্তু অক্ষত থাকেনি। তা যদি থাকেনি, আমি যে কথাটা আপনাকে একটু আগে বললাম, যে ইরান খুব কৌশলগত দিক দিয়ে এটাকে একটা আঞ্চলিক যুদ্ধ এবং একটা জ্বালানি যুদ্ধের রূপ কিন্তু দেওয়ার চেষ্টা করেছে, যার একটা প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে গেছে এবং সারা বিশ্বের মধ্যে থেকে এই দাবিটা তৈরি হয়েছে যে এই যুদ্ধ দ্রুত বন্ধ করতে হবে।
এবং হরমুজ প্রণালীর কেন্দ্রিক তার যে অবস্থান সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ছিল এই সময়ের পরিপ্রেক্ষিতে। এবং আপনার প্রশ্নে যদি এখন আসি যে এখন তাহলে কি হতে পারে, এখন যদি আবার নতুন করে হয় তাহলে কিন্তু এই মিত্র দেশগুলো কতটুকু আর এই ধকল বহন করে নিতে পারবে। যেমন ধরেন যে এর মধ্যে কাছে আরব আমিরাত, তার কিন্তু ব্যবসা প্রধান যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো আপনি যদি দেখেন যে দুবাই বা এই যে অঞ্চলগুলো আছে আর কি, সংযুক্ত আরব আমিরাতের বা সৌদি আরবের যে শহরগুলো আছে সেই শহরগুলোর কিন্তু অনেক জায়গা আক্রান্ত হয়েছে। তাদের তাদের নানারকম তেল শোধনাগারগুলো কিন্তু আক্রান্ত হয়েছে এবং সামরিক স্থাপনাগুলো তো আছেই। তো সব দিক থেকে এটা খুব বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে ফেলবে। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে জড়ায় তাহলে 60 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হবে এবং সেই 60 দিন আজকে পূর্ণ হচ্ছে। এখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা হচ্ছে যে দেখেন এর মধ্যে কিন্তু একটা সিজফায়ার কাজ করছে আর কি, তাই তো, একটা যুদ্ধবিরতি কাজ করছে। এই জায়গাটাতে অনেকে বলছেন যে এটা নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে যে 60 দিন আসলে কি, এই যে সিজফায়ার, তাহলে তো এটা যুদ্ধকালীন পরিস্থিতি না। যেমন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেট তিনি বলেই দিয়েছেন যে যেহেতু এটা যুদ্ধবিরতির মধ্যেখানে আছে সেক্ষেত্রে 60 দিনের ওই বাধ্যবাধকতা এই জায়গায় পালিত হবে না। কিন্তু রিপাবলিকানের অন্যান্য একাধিক সিনেটর যারা আছেন তারা কিন্তু এটা বলেছেন যে না, এটার অনুমোদনের দরকার আছে, বা অন্যান্য গবেষকেরাও মানে যারা মার্কিন বিশ্লেষক তারাও কিন্তু এই কথা বলছেন। তো এইটা নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা আছে যে আসলে 60 দিনের আদৌ পূর্ণ হয়েছে কিনা, কারণ যুদ্ধ তো ওই পরিমাণ সময় পর্যন্ত চলেনি। এখন এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে আর একটা কথাও এসে যায় এই জায়গাটায়, সেটা হচ্ছে যে তাহলে কি এই 60 দিনের যে বাধ্যবাধকতা সেটা মানে কাটানোর জন্যই কি নতুন করে যুদ্ধের প্রস্তুতি কিনা বা হুমকি ধামকি কিনা, সেই প্রশ্নটাও কিন্তু আছে আলিফ। আমি একটু আবার আগের প্রশ্নটা ফিরে যাই। আগের প্রশ্নটা ছিল যদি ইরানে আবার হামলা করা হয়, কিন্তু ইরান যদি পাল্টা জবাব দেয় তাহলে এই যে যুদ্ধটা, যুক্তরাষ্ট্র ইরান যে যুদ্ধ, এটা কি মানে সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে? দেখেন এর মধ্যে কিন্তু ইরানের সর্বোচ্চ যারা নীতি নির্ধারক আছেন তারা কিন্তু বলছেন যে যুদ্ধের প্রস্তুতি আসলে যুক্তরাষ্ট্র নিচ্ছে এবং তারা প্রস্তুত আছে। হ্যাঁ, মার্কিন সিনেটর সিএনএনকে বলেছেন যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এইদিকে আমাদের এক পেজেশকিয়ান মার্কিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কিন্তু বলছেন যে আবার হামলা চালাতে পারে, এই বার্তা তাদের কাছে আছে এবং এর জন্য তারা যে প্রস্তুত আছেন এটা কিন্তু তারা সরাসরি জানিয়ে দিয়েছেন। মানে বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী যে কথাটা আমরা জানি যে এই অবস্থাটা কিন্তু তৈরি হয়ে আছে। কারণ যত কথাই বলুক আমরা দেখেছি যে ইরান কিন্তু এই যুদ্ধে মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কত কথার মানে তুবড়ি আমরা ছুটেছে আমরা দেখেছি, তাই না? এই ইতিহাসের সর্বোচ্চ হামলা, তারপরে হচ্ছে সভ্যতা ধ্বংস করে দেওয়ার হামলা, কিন্তু ইরানের যে শক্ত প্রতিরোধ সেই কথাটা কিন্তু এটা কিন্তু মার্কিন বিশ্লেষকরাই তাদের যে গণমাধ্যম তারা এবং অনেক বিশ্লেষক সেই কথাটাই বলছেন। তাহলে এই যুদ্ধ বহন করার মতো একটা মানে শক্তি, এটা এই বিশ্বের এখন একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে। কারণ এই যে জ্বালানি তেলের সংকট সেটা কিন্তু সমস্ত বাংলাদেশের মতো একটা দেশ থেকে শুরু করে সমস্ত মানুষকে ভোগাচ্ছে। এমনিতেই ধরেন মানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ নিয়ে যখন সারা বিশ্বের অর্থনীতির একটা নাজুক অবস্থা, তার মধ্যে কিন্তু এই যুদ্ধটা আমাদের ঘাড়ে একটা নতুন বোঝা চাপিয়ে দিয়েছে। তো সেই জায়গাটাতে আপনি যেটা বললেন যে একটা নতুন যুদ্ধ সত্যিকার অর্থেই সেটা একটা হওয়ার, যদি আমরা কামনা করি না হবে, কিন্তু যদি হয় তাহলে সত্যিই সেটা আরও ভয়ানক হতে পারে। এবং এই নতুন উত্তেজনায় তেলের দাম বাড়ছে সর্বোচ্চ, আপনি দেখেছেন যে হ্যাঁ $126, এবং এটা হচ্ছে আপনার রুশ বাহিনী ইউক্রেন হামলার যে ঘটনা ঘটেছিল সেই সময়ের মধ্যে সর্বোচ্চ দাম হয়েছে আর কি। এবং অনেক দেশে এটা বেড়ে গেছে, আন্তর্জাতিক বাজারে তো বেড়ে গেছে। এর প্রভাব আমরা যখন দেখেছি যে 100-র উপরে চলে গেছিলো তখনই আমরা কি ধরনের সমস্যার মধ্যে পড়েছি আমরা দেখেছি আর কি, তাই না? তো এখন যখন এত পরিমাণ বেড়ে গেল, $126 করে পর্যন্ত হয়ে গেল, 7% বেড়ে গেল একদিনের মধ্যে। তো এই পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে সেটা যে মানে শুধু বাংলাদেশের মতো দেশে না, যুক্তরাষ্ট্রে তো দাম বেড়েছে, অন্যান্য দেশে, যদিও তারা বলে যে হরমুজ দিয়ে তাদের মাত্র তেমন কোনো
মানে অসুবিধা হবে না বা তাদের তেল আমদানি তেমন কিছু হয় না, কিন্তু তারপরেও আমরা দেখেছি যুক্তরাষ্ট্রে কিন্তু বেড়ে গেছে, অন্যান্য দেশেও বেড়ে গেছে। আর বাংলাদেশের মতো যাদের জ্বালানির প্রায় সিংহভাগ আমরা সেই অঞ্চলগুলো থেকে পাই, সেই জায়গাটাতে কি হবে এটা খুবই মানে বোধগম্য, খুবই সহজেই বোঝা যায় যে আমাদের জন্য আসলে খুব খুব মানে মারাত্মক কিছু দিন অপেক্ষা করছে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার ধন্যবাদ। জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ, আন্তর্জাতিক এবং নানা বিষয়ের উপর নির্বাচিত খবর নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।